আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ। একজন দোষ স্বীকার করলেই সবাই দোষী হয় না, জানালেন শেখ হাসিনার আইনজীবী। রাজসাক্ষী হলেন মামুন, যা বললেন শেখ হাসিনার আইনজীবী। রাজনীতি করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি পুরাতন দল। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল। তাকে নিষিদ্ধ করা অথবা নির্বাচনে অংশগ্রহণ না করার বিপক্ষে রয়েছে আমি, জানিয়েছেন আসিফ নজরুল। নেতৃত্বে ভালো মানুষ এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একই সাথে জুলাই গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাক্ষ্য দেবেন তারই নিয়োগকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এদিকে আসন্ন নির্বাচনে খালি নৌকায় সিল দেবে, তবুও অন্য কাউকে ভোট দেবে না আওয়ামী লীগ ব্যতীত, জানিয়েছে সাধারণ জনতা। যদিও আমরা কেন্দ্রে নাও যাইতে পারি, একটা আলগা নৌকা বানাইয়া ওইটার উপরে নৌকা ছিল মারবো খালি গেল, তারপরেও আমরা অন্য কারো করে ভোট দেবো না, কারো করে ভোট দেবো না। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে কোনো বাধা নেই। হাইকোর্ট জানিয়েছে আওয়ামী লীগের রাজনীতি করতে এখন আর কোনো আইনি বাধা নেই। আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় কোনো আইনি বাধার সম্মুখীন নয়। হাইকোর্টের রিটের প্রেক্ষিতে আদালত এমনটাই জানিয়েছে। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা এর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম, বিচারক মোহাম্মদ মহিকুল হক এনাম চৌধুরী। এই আদেশের মধ্য দিয়ে হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। এর আগে আসামিদের বিরুদ্ধে নানা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। এদিকে যিনি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন তিনি অপরাধী না হলে কেন রাজনীতি করতে পারবেন না, প্রশ্ন তুললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে ব্যক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন তিনি যদি কোনো অপরাধ না করেন, ছাত্র হত্যা না করেন, অর্থ লোপাট পাচার না করেন, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, এমন প্রশ্ন তুলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি হচ্ছে আমার বক্তব্য। যদি দ্রুত বিচার নিশ্চিত করা যায়, অপরাধীদের বিচার হয়, তারপর জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমাদের বলার কিছু নেই। রিজভী বলেন, যারা টাকা পাচার করছে, যারা শিশু কিশোর আহনাব আবু সাইদ মুগ্ধ এদের হত্যা করছে, এসব ঘটনায় জড়িতদের বিচার হতে হবে। রিজভী বলেন, শেখ হাসিনার আত্মীয়, পছন্দের লোক, ব্যবসায়ী সবাই অর্থ পাচারের সঙ্গেই জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা দেশের প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, স্বাধীনতাকে বিক্রি করেছে, ক্ষমতায় টিকে থাকতে হত্যাযজ্ঞ চালিয়েছে, এই ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। রিজভী আরো বলেন, যদি একতরফা বিএনপিকে অভিযুক্ত করে আদালতের বাইরে নিজেরা মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধের কাঠগড়ায় দাঁড়ানো হয়, তাহলে এই মিডিয়া ট্রায়াল এটা অন্যায়, এটা সঠিক নয়। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি পুরাতন দল। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল। তাকে নিষিদ্ধ করা অথবা নির্বাচনে অংশগ্রহণ না করার বিপক্ষে রয়েছে আমি, জানিয়েছেন আসিফ নজরুল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। তিনি আরো বলেন, আমি মনে করি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করার পক্ষে আমি না।
এদিকে মুক্তিযোদ্ধারা আছে, জয় বাংলা থাকবে, বঙ্গবন্ধু থাকবে, বাংলাদেশ থাকবে এমনটি বলে এক কঠোর মন্তব্য করেছেন আওয়ামী লীগের এক প্রবীণ নেতা। মুক্তিযোদ্ধা আছে, জয় বাংলা থাকবে, বঙ্গবন্ধু থাকবে, বাংলাদেশ থাকবে। তার এই বক্তব্য আওয়ামী লীগের অগ্রযাত্রাকে উৎসাহিত করে। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে ইউনূস কি পদত্যাগ করতে যাচ্ছেন এ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। ইউনূসের বিদায় ঘণ্টা কি তবে বেজে যাবে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও আলটিমেটাম দিয়েছে। প্রায় 400 কট্টর ইসলামপন্থী, যাদের মধ্যে আছে আনসারুল্লাহ বাংলা টিমের নেতাও, তাদের মুক্তি দেওয়া হয়। হিজবুত তাহরিরের মতো দল, যাদের সঙ্গে ইউনূস সরকারের ঘনিষ্ঠতা রয়েছে, তারাও এই মুক্তিকে স্বাগত জানিয়েছে। সেনাবাহিনীর কাছে এই একেবারে লাল কাপড় দেখানোর মতো। বাংলাদেশে ফের সেনা হস্তক্ষেপের দিন ফিরে আসছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কানের কাছে এক যেন বিদায়ের ঘণ্টা বাজছে। কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর চুপ করে বসে নেই। এরকম আলটিমেটাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আর নয়, এবার ন্যায্য নির্বাচন না হলে সেনাবাহিনী চুপ থাকবে না। এই উত্তেজনার সূত্রপাত গত বছরের আগস্টে হাসিনার পতনের পর থেকে। তীব্র ছাত্র আন্দোলনের মুখে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই শূন্যতা পূরণে সামনে আসে ডক্টর ইউনূস। তবে তখন মানুষ ভেবেছিলেন তিনি হয়তোবা গণতন্ত্র ফেরাবেন, কিন্তু বাস্তব ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে। নির্বাচন তো ছাই, বরং ইউনূস শুরু করলেন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত। সবচেয়ে চমকে দিয়েছিল বিডিআর বিদ্রোহীদের মুক্তি দেওয়া। 2009 সালের সেই রক্তাক্ত বিদ্রোহ, যেখানে 57 জন সেনা অফিসার সহ 73 জন খুন হয়েছিলেন। সেই ঘটনায় দোষীদেরকে একে একে জেল থেকে ছাড়তে শুরু করে ডক্টর ইউনূস। সেনাবাহিনীর কাছে একেবারে লাল কাপড় দেখানোর মতো কাহিনী। কফিনের শেষ পেরেক ঠেকা হলো যখন ইউনূসের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গোপনে মার্কিন দূতাবাসে গিয়ে নাকি আমেরিকার কাছে নতুন সেনাপ্রধান হওয়ার অনুমোদন চাইলেন। সেনাপ্রধান ওয়াকার সেটা জানতে পেরে তাকে সরানোর চেষ্টা করেন, কিন্তু ইউনূস তা আটকে দিয়েছে। এরপর থেকে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। সেনাবাহিনী রীতিমতো নিজেদের খুঁটি সাজাতে শুরু করেছে। নৌ এবং বায়ুসেনার সঙ্গে বৈঠক হচ্ছে। গোয়েন্দা বিভাগও পাশে আনছেন জেনারেল ওয়াকার। ইউনূস যাতে হঠাৎ করে সেনাপ্রধান বদলে দিতে না পারেন, তার জন্য তিনি রাষ্ট্রপতির সমর্থনও পেয়ে গেছেন। তার বাসভবনের সামনে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তাতে বোঝা যায় সেনাপ্রধান যে কোনো মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এরই মধ্যে ইউনূস এমন একটি পরিকল্পনা করেছেন যাতে সংবিধান কার্যত বাতিল হয়ে যায়, রাষ্ট্রপতির পদটাও বিলুপ্ত হয়। এই ফাঁকে তিনি ওয়াকারকে সরিয়ে কামরুল হাসানকে বসাতে পারেন, এমনটি গেম প্ল্যান করেছে। কিন্তু ওয়াকার এত সরল নয়। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। মনে রাখতে হবে, জেনারেল ওয়াকার শুধু সেনাপ্রধান নয়, তিনি শেখ হাসিনার আত্মীয়। অতীতে হাসিনার অধীনে কাজ করেছেন, তাই তাকে সরানো মানে শুধু একজন অফিসারকে নয়, একটি গোটা ক্ষমতা কাঠামোকে আঘাত করা। তার উপর ইউনূস ঘোষণা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বলছেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে এটা জরুরি। কিন্তু তখন কি আর এই নির্বাচন সমন্বিত থাকবে? কে মানবে এই ভোট? রাষ্ট্রপতিও এই অবস্থায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন বলে মনে করা হচ্ছে। গণতন্ত্রের নামে কি আবারও একনায়কতন্ত্র ফিরে আসছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।